তোমরা এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং ডায়াগ্রাম মোটামুটি একটু একটু করে বোঝার চেষ্টা করছো। এটা পিকুলিয়ার একটা সাবজেক্ট এবং নতুন, যাক তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। আর আজকে আমি এগুলো করানোর পরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছি, ওই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওই অঙ্কটা প্র্যাকটিস করার সময় তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে, আমি এই যে পড়াচ্ছি যেভাবে, এটার সাথে তোমাদের ওই শীটটা দিছি একটা, ওইটা ব্যবহার করবা, তাহলে দেখবো অনেক সোজা হয়ে গেছে। প্রথমে আছে রুল ফর ড্রয়িং এসএফডি অ্যান্ড বিএমডি। প্রথমে এসএফডি ড্রয়িং করার জন্য কি 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 রুল আছে। রুল মানে কোনটা কোনটা ফলো, এটা বেসিক্যালি আমি গত যে 2 ক্লাসে যারা বলছি ওগুলো সামারি। ইফ উই মেক এ কিউমুলেটিভ সামেশন অফ লোড অর ফোর্স অ্যাট বিম উইল গেট এসএফডি। অর্থাৎ বিমের মধ্যে যে ফোর্সটা আছে, প্রথমে বলছিলাম ফোর্সটাকে সামেশন করলে আমরা এসএফডি পাবো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম পাবো। প্রথম বলে কনসেন্ট্রেটেড ফোর্স, একটা পয়েন্ট ফোর্স যদি থাকে তাহলে কি করবো আমরা? If the force is concentrated at a point, summation means adding if upward and subtracting if downward all the forces. অর্থাৎ উপরের দিকে যদি ফোর্স থাকে তাহলে এটা উপরের দিকে শেয়ার ফোর্সের সামেশন হবে, আর নিচের দিকে থাকলে নিচের দিকে সামেশন হবে। If force is inclined, reserve that in vertical and horizontal component. Vertical component will contribute at shear force and horizontal component will contribute at axial force. অর্থাৎ ইনক্লাইন ফোর্স যদি থাকে তাহলে এটাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে, একটা ভার্টিক্যাল ফোর্স হবে, একটা হরিজন্টাল ফোর্স হবে। ভার্টিক্যাল ফোর্সটা আমাদের কাজে লাগবে, হরিজন্টাল ফোর্স আমাদের এখন আপাতত কাজে লাগবে না, ওইটা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে কাজে লাগবে। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফোর্স। তোমরা জানো ডিস্ট্রিবিউটেড ফোর্স দুই রকম আছে, একটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ফোর্স আর একটা হচ্ছে ভ্যারিং ডিস্ট্রিবিউটেড ফোর্স। ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ফোর্স দেখতে একটা রেক্টেঙ্গুলারের মতো, আর ভ্যারিং ডিস্ট্রিবিউটেড দেখতে ট্রায়াঙ্গুলারের মতো। আবার ফোর্সটা আবার ট্রাপিজিয়ামের মতো হইতে পারে, ওইটাও ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড। এখন এরিয়া দিয়ে যদি ফোর্সটা ডিনোট করা হয় তাহলে এটার কিউমুলেটিভ সামেশনটাই হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন if the distributed force shows upward direction, ডিস্ট্রিবিউটেড ফোর্স আপওয়ার্ড ডিরেকশন যদি থাকে, মানে ফোর্সের ডিরেকশন আপওয়ার্ড থাকলে তাহলে একইভাবে সামেশন হবে, উপরের দিকে যোগ হবে। আর যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে নিচের দিকে এটা সাবট্রাক্টেড হবে। আমি একটু পরে করার সময় বুঝাবো না তোমাদের। তারপরে শেপ এন্ড স্লোপ অফ দ্য শেয়ার ফোর্স। যদি কনসেন্ট্রেটেড লোড থাকে বিমের মধ্যে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে রেক্টেঙ্গুলার, এবং রেক্টেঙ্গুলারকে আমরা বলবো প্যারালাল টু এক্স অ্যাক্সিস অথবা হরিজন্টাল অ্যাক্সিস। আর ফোর্স যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয় তাহলে কি হবে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড হলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড রেক্টেঙ্গুলার অথবা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেখো হোয়াটএভার। এটা হলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গুলার অর ইনক্লাইন্ড। আর যদি লোডটা যদি ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড হয়, ট্রায়াঙ্গুলার হয় বা ট্রাপিজয়েডাল হয়, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে প্যারাবোলিক। If area of force diagram is increasing, slope of shear force will also be increasing and vice versa. এটা আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে আমার যদি এরিয়া অফ লোড যদি আস্তে আস্তে ছোট থেকে বড় হয় তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যায় প্রথমে হবে 0 ডিগ্রি, তারপর হবে 90 ডিগ্রি। করার সময় আবার বলবো, আমি অসুবিধা নেই। ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, concentrated moment does not contribute anything in shear force diagram. It only contributes in bending moment. অর্থাৎ যদি আমার বিমের মধ্যে কোন রকম মোমেন্ট থাকে, কনসেন্ট্রেটেড মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রামের সাথে এর কোনো সম্পর্ক নাই, কোনো কাজে লাগবে না। শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন করবো তখন এটা আমরা ব্যবহার করব।
একই রকম আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে যদি কিউমুলেটিভ সামেশন করি তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট পাবো। প্রথমে কনসেন্ট্রেটেড মোমেন্ট, যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে তাহলে এটা সামেশন করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সরাসরি যোগ হয়ে যাবে। যদি ক্লকওয়াইজ থাকে তাহলে যোগ হবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে এটা বিয়োগ হবে। যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের মতো হয়, ইউডিএল হয়, অথবা প্যারালাল টু এক্স অ্যাক্সিস ও হরিজন্টাল অ্যাক্সিস হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার। এটা তোমরা সবাই জানো, মোটামুটি একই রকম আমি বারবার বলতেছি আমি। আর যদি রেক্টাঙ্গুলার এরিয়া সামেশন, আচ্ছা ট্রায়াঙ্গুলার হবে। ট্রায়াঙ্গুলার মানে প্রথমে মানে ছোট দিয়ে শুরু হয়ে বড় হবে, 0 টু ম্যাক্সিমাম ভ্যালু। শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ যদি হয় এবং জিরো লাইন, পজিটিভ মানে জিরো লাইনের উপরে থাকে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইনক্রিজ আপওয়ার্ড। আর যদি নিচে থাকে তাহলে এটা ডিক্রিজ ডাউনওয়ার্ড বা ডিরেক্ট হবে। আর কি হলো, ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড যদি হয়, এগুলো সবই তোমরা আস্তে আস্তে দেখে নিবা পড়া। এখন অনেক কিছু বুঝবো, অনেক কিছু বুঝবো না, এরপরে অঙ্ক করার সময় এই জিনিসগুলো আস্তে আস্তে কাজে লাগবে তোমার। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার আর ট্রাপিজয়েডাল হলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্যারাবোলিক হবে। এরিয়া যদি স্মল টু লার্জ হয়, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট উইল বি 0 ফার্স্ট দেন 90 ডিগ্রি। আমি গত ক্লাসে সবগুলাই বলছি এগুলো কথা। আর যদি লার্জ টু স্মল হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে প্রথমে হবে 90 ডিগ্রি, তারপর হবে 0 ডিগ্রি, এবং এখানে কনস্ট্যান্ট মোমেন্ট সরাসরি কাজে লাগবে। এই মোটামুটি এটা কাজে লাগবে। আচ্ছা, আর এখন হচ্ছে আমি বলবো তোমাদের মেথড অফ ড্রয়িং শেয়ার ফোর্স ডায়াগ্রাম। মেথড অফ ড্রয়িং মানে কি কি ফলো করবা। প্রথমে হচ্ছে ড্র দ্য ফোর্স ডায়াগ্রাম অ্যাট দ্য টপ। ফোর্স ডায়াগ্রাম প্রথমে আঁকাইতে হবে। তারপরে ফাইন্ড দ্য রিয়াকশন at some other places and show the magnitude, direction and unit of the external reaction at the force diagram। অর্থাৎ উপরে যে আমাদের বিম যেটা থাকবে, বিমের যে ফোর্স থাকবে, এই ফোর্সের রিয়াকশন ফোর্সটা বের করতে হবে, এই জায়গায় বের করতে হবে না, অন্য কোথাও বের করতে হবে। ওরে এখানে খালি ভ্যালুটা দিতে হবে। কারণটা কি, এর নিচে আমরা বিভিন্ন ছবি আঁকবো, এই জন্য এই ক্যালকুলেশনটা করতে হবে অন্য কোনো কোথাও। এবং এটা করতে হবে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স দিয়ে। ইকুয়েশন অফ স্ট্যাটিক্স কোনটা, সামেশন অফ এফএক্স 0, সামেশন অফ এফওয়াই 0 এন্ড সামেশন অফ মোমেন্ট 0 দিয়ে। তারপরে হরিজন্টাল লাইন টানতে হবে। হরিজন্টাল লাইন টানতে হবে ঠিক বিমের নিচে, কি জন্য, এসএফডি আঁকানোর জন্য। তার নিচে আরো একটা হরিজন্টাল লাইন টানতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য। তারপরে ভার্টিক্যাল পজিশন টানতে হবে ড্রয়িং করার জন্য। ভার্টিক্যাল কোথা থেকে টানতে হবে, প্রথমে রিয়াকশন, তারপরে হচ্ছে কনসেন্ট্রেট ফোর্স, তারপরে কনসেন্ট্রেট মোমেন্ট। আর যদি তোমার ফোর্স যদি তোমার এরিয়াল হয়, এরিয়াল মানে কি, রেক্টাঙ্গুলার অথবা ট্রায়াঙ্গুলার হয়, তখন হচ্ছে শুরুতে এবং শেষে টানতে হবে। তারপরে প্রথমে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, ওই যে রুল অনুযায়ী, যে রুলগুলো আমি বললাম প্রথমে। এরপরে বেন্ডিং মোমেন্ট আঁকতে হবে সেই রুল অনুযায়ী, এবং শেয়ার ফোর্স দিয়ে যাও। এখন আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে যতগুলো কথা বললাম এগুলো সামারি বলি। এটা হচ্ছে আমার বিম। বিমের মধ্যে কি কি আছে এখানে দেখো। এখানে একটা সাপোর্ট আছে, হয়ে গেল। বিমের মধ্যে এখানে সাপোর্ট, একটা রোলার সাপোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে কনসেন্ট্রেটেড একটা ফোর্স আছে,
আর এখানেও একটা কনসেন্ট্রেটেড ফোর্স আছে। তাহলে প্রথম কি কথা বলছিলাম আমরা, স্টেপ কি ছিল, প্রথমে আমরা একটা অন্য কোথাও ক্যালকুলেশন করে আমরা রিয়াকশনটা বের করব। তাহলে আমরা জানি এখানে দুটো রিয়াকশন হবে, এখানে আরেকটা রিয়াকশন হবে, হরিজন্টাল ফোর্স হবে, বাট এটাও কাজে লাগবে না। কারণটা কি? কারণ আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলে শুধুমাত্র ট্রান্সভার্স ফোর্স কাজে লাগে, হরিজন্টাল ফোর্স কাজে লাগে না। এই জন্য আমরা বের নাও করতে পারি ইচ্ছা করলে। তাহলে এই রিয়াকশনটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম, আমি অনেক শর্টকাটে করছি, বাট তোমরা ওই যে সামেশন এফ এক্স এফ ওয়াই মানে একটা ইকুয়েশন ইউজ করো, সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। তোমরা বলছো এটা ভালোই জানো, তোমরা যে কোনো একটা বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে এটা 0, আর এরপরে লাগবে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। এই দুটা ইকুয়েশন ব্যবহার করে তোমরা রিয়াকশন বের করবা। আমার বিশ্বাস তোমরা এটা জানো। হ্যাঁ, কেউ কিছু বলবা? স্যার এটা বুঝছি স্যার। আচ্ছা, রাইট। এখন এই যে প্রথমে রিয়াকশনটা বের করলাম আমরা, মনে করো রিয়াকশন বের করার পরে আমাদের পরবর্তী স্টেপ কি ছিল? আমাদের পরবর্তী স্টেপ ছিল, রিয়াকশন বের করার পরে না আমরা হলো একটা কি টানবো, আমরা একটা হরিজন্টাল লাইন টানবো এসএফডির জন্য। তারপরে আমরা বেন্ডিং মোমেন্টের জন্য একটা হরিজন্টাল লাইন টানবো। এরপরে কি ছিল, ভার্টিক্যালে একটা আমরা পজিশন টানবো। কোত্থেকে? রিয়াকশন এবং কনসেন্ট্রেট ফোর্স থেকে, এবং আরো কিছু বলছিলাম। এখানে যেহেতু রিয়াকশন আর কনসেন্ট্রেট ফোর্স আছে, এরকম করে আঁকবো। এইটুকু পর্যন্ত আমার মনে হয় সবাই তোমরা ক্লিয়ার কিভাবে ড্রয়িংটা আঁকবো। এরপরে আমরা আস্তে আস্তে ড্রয়িং আঁকা শুরু করবো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, এইটা আঁকলাম, এই যে এই লাইনে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম। সো এটা আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তারপরে আমরা নিচের লাইনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। তারপরে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা এক্সপ্লেন করি আমি একটু এখানে। আমরা বলছিলাম যে কনসেন্ট্রেটেড লোড যদি থাকে, পয়েন্ট থাকে, তাহলে সামেশন হবে। তাহলে এখানে 20 আছে, তাহলে এখানে প্রথমে 20 দিয়ে শুরু হবে, কিচ্ছু নাই, এই সামেশন এটাই যোগ হয়ে এখানে চলে আসবে। এখানে আবার 60 আছে, তাহলে আমি ছিলাম 20-এ। 20 minus 60. হ্যাঁ, 20 minus 60, ভেরি গুড। 20 minus 60 40 হবে। 40 বরাবর কিছু নাই, চলে গেলাম, এই যে 40 আছে। তারপর এখানে এসে আবার 60 যোগ হবে, তাহলে Minus 20 plus 60. হ্যাঁ 60 ইজ ইকুয়াল টু 28। আমার মনে হয় সবাই এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে হ্যাঁ বলো, বুঝছো না? জি স্যার বুঝছি। ভেরি গুড। হ্যাঁ, এরপরে আসো আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, প্রথমে হচ্ছে এটা সামেশন করবো। সামেশন শুরুতে কি? সামেশন 0, 0 দিয়ে শুরু। তারপরে আস্তে আস্তে এটা বাড়বে, এবং এটা আমি বলছি রেক্টেঙ্গুলার হলে এটা আপওয়ার্ড বাড়বে। তো এটা রেক্টেঙ্গুলার এবং পজিটিভ ডিরেকশন আছে। পজিটিভ মানে এটা এটা 0 লাইন, এর উপরে হচ্ছে প্লাস, এর নিচে হলো মাইনাস, তাহলে বাড়বে আপওয়ার্ড। এবং আলটিমেটলি বাড়তে বাড়তে এখানে কত হবে? এখানে 100 হবে। কেন 100 হবে? কারণ এই এরিয়াটা 100, দেখো 20 ইন্টু 5, 5 20 100, তো এটা 100 হয়েছে। এবার আবার এটা প্লাস ছিল, এটা কিন্তু মাইনাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে নিচের দিকে নামবে, এখান থেকে নিচের দিকে নামবে। কত নামবে? 20 ইন্টু 5, 5 20, ভুল করলাম নাকি? ওখানে 40, সরি 40, এটা ছিল 20। 40 ইন্টু 5 কত? 200। তাহলে 100 থেকে 200 যদি নেমে যাই, তাহলে মাইনাস 100 হয়ে যাবে এই লাইন বরাবর। তারপর আবার তোমার 100 যোগ হবে, আবার 100 যোগ হলো। সো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এই হলো এসএফডি এবং বিএমডি আঁকানোর নিয়ম। এখন মনে করো এই এখানে একটা জিনিস আমি বলি, এই যে একটা, এটাকে বলে ক্যান্টিলিভার বিম। তোমরা সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম গুলো চিনো না? চিনো না? আওয়াজ দাও একটু। তোমরা কি চিনো সিম্পলি সাপোর্টেড বিম এবং ক্যান্টিলিভার বিম? না স্যার। তাহলে আমি নিচে একটু বলে নিই আগে। আমাদের এই একটা বিম,
বিমের মধ্যে যদি সাপোর্ট থাকে, রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট, এবং এখানে যদি যে কোনো ধরনের ফোর্স থাকুক, পয়েন্ট ফোর্স আছে, ইউডিএল আছে, এইভাবে লেখা হয়, আবার অনেক এইভাবে লেখা হয়, এইভাবে লেখা হয়। এই যেগুলা এই এই বিমটাকে বলা হয় ইউনিফর্ম, এই বিমটাকে বলা হয় সিম্পল বিম আর সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড মানে দুই পাশে একটা হিঞ্জ সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্ট, আর কিচ্ছু নাই। আর ক্যান্টিলিভার বিম মানে এক পাশে ফিক্স সাপোর্ট থাকে এবং এখানে ফ্রি থাকে। তাহলে এখানে রিয়াকশন কয়টা হয়? এখানে হয় দুইটা রিয়াকশন হয়, মানে দুইটা হয় তিনটা হয়। রোলারের একটা রিয়াকশন হয়, হিঞ্জে হয় দুইটা রিয়াকশন। তাহলে এটা হলো, এটাকে শর্টে বলে এসএস বিম। এসএস মানে সিম্পলি সাপোর্টেড বিম। আর এখানে রিয়াকশন কয়টা হয়? তিনটা হয়, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা কি, আর একটা কি মোমেন্ট। সাপোর্ট প্রথমে বলাইছিলাম তো, সাপোর্টের তিনটা রিয়াকশন হয়, এবং এখানে ফোর্স টোর্স থাকে, যা ফোর্সই থাকুক, ফোর্স যাই থাকুক, অসুবিধা নাই। বাট এই সাপোর্টটা হয় কি সাপোর্ট? ফিক্স সাপোর্ট হয়। তাহলে এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার, LIVER সম্ভবত। তাহলে সিম্পলি সাপোর্ট আর ক্যান্টিলিভার ক্লিয়ার? সিম্পলি Yes, সাপোর্ট sir. একটা বিমের দুই পাশে একটা সিম্পল, একটা রোলার থাকে, একটা রোলার সাপোর্ট থাকে, একটা হিঞ্জ সাপোর্ট থাকে। আর ক্যান্টিলিভার মানে এক পাশে ফিক্স সাপোর্ট থাকে। এই হলো বিম, ক্যান্টিলিভার সিম্পল বিমের। এটা তোমরা, তোমাদের আর্কিটেক্ট তো প্রতি মুহূর্তে ব্যবহার করবে এটা। তো যাই হোক, কিভাবে করা যায় এটা? প্রথমে আমরা কি করলাম? রিয়াকশন বের করবো বলছিলাম। ওই যে রিয়াকশন এবং মোমেন্ট, এখানে মোমেন্ট আছে যেহেতু ক্যান্টিলিভার বিম, মোমেন্টও চলে আসবে, রিয়াকশন আসবে। হরিজন্টাল ফোর্স তো আছে, আমরা এটা মাথায় খাওয়াবো না শেয়ার ফোর্সের ক্ষেত্রে। প্রথমে হরিজন্টাল লাইন দিলাম এসএফডির জন্য, তারপরে বেন্ডিং মোমেন্টের জন্য হরিজন্টাল লাইন দিলাম। তারপরে আমরা কি করব? পজিশন টানবো। এখানে পজিশন কোথায় কোথায় টানবো? রিয়াকশন এবং ফোর্স। একটাই রিয়াকশন আছে ভার্টিক্যাল, একটাই ফোর্স আছে, এক লোকেশন একটা আছে, এই জন্য দুইটা দাগিয়ে দিলাম। এটা শেয়ার ফোর্স ডায়াগ্রামে এরকম হবে। কেন এরকম হবে? দেখো, এখানে 50 আছে, 50 হলো, তার কিচ্ছু নাই, সোজা চলে আসলো। তারপরে এখানে 50 আছে, এটা নেমে আসলো। তার মানে 50 দিয়ে উঠলো, কিছুই নাই, 50 নেমে আসলো। এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম প্লাস হয়ে গেল। দেখেন আমার এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম 50, ও সরি, এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। প্রথমে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত আছে দেখো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ 50 আছে। আমি সাইন কনভেনশন কি বলছিলাম তোমাদের, কি ইউ ক্যান রিমেম্বার? বলছিলাম এইটা শুরুতে যদি ক্লকওয়াইজ থাকে এবং শেষে যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। শুরুতে কি আছে এখানে? শুরুতে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, মানে এর উল্টা দিকে আছে, তাহলে এটা নেগেটিভ। সো এটা শুরু হবে, প্রথমে নেগেটিভ দিয়ে শুরু হবে, এই পয়েন্ট দিয়ে শুরু হবে, মাইনাস। তারপরে এই এরিয়ার জন্য ট্রায়াঙ্গেল হবে, এটা প্লাস আছে, এটা উপর দিকে উঠবে আস্তে আস্তে। এই হলো ঘটনা। আমি অ্যানিমেশনটা দেখাই তোমাদের একটু। এটা কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তারপরে প্রথমে মাইনাস হবে, মাইনাসে আসবে। তারপরে এটা যেহেতু প্লাস আছে, তারপর শূন্য লাইন, এটা শূন্য লাইন না, উপরে আছে, প্লাস আছে, তো এটা প্লাসের দিকে উপরে উঠবে। এরিয়াটা কত? 50 × 10 500। তাহলে এখানে শুরু করছে 500 দিয়ে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট 500 আছে, সো এটা 500 দিয়ে শুরু হবে, এখানে -500 হবে। মাইনাস লেখার দরকার নাই, কিসের নিচে হলে মাইনাস হবে। 500 থেকে শুরু হবে, এবং এখানে 500 যোগ হবে, 5 × 10, -500 প্লাস 500 কত হয়? 0 হয়। তো এরকম শিখাতে হবে। এখন এই ডাইনের ফিগার আর বামের ফিগারের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পরীক্ষায় প্রায়ই আসে তোমাদের, এই দুটো সবাই ভুলও করে মোটামুটি।
তাই এই জন্য আমি এটা একটু বলে দিই। কি ব্যাপার বুঝে না কেন ইরেজার করি এরকম দাগ ছিল না এখানে, আল্লাহ জানে, যা হটেবার। এখন আসো এইটার সঙ্গে পার্থক্য কি। এখানে দুইটা পয়েন্ট হলো, আমি লাল দাগটা এক্সট্রা আসছে যাচ্ছে না কেন আমি জানি না, লাল দাগটা ইগনোর করো তোমরা, যাচ্ছে না। তাহলে দুইটা পয়েন্ট করলাম, প্রথমে শেয়ার ফোল্ড ডায়াগ্রাম আঁকলাম, তারপরে বেনিংম্যান ডায়াগ্রাম আঁকলাম। দেখো দুটো শেপ একই, কিন্তু একটা পার্থক্য আছে। খেয়াল করছো তোমরা এই দুটার মধ্যে? এখানে লোডটা আছে, এইখানে লোডটা আছে এখানে, এই জন্য বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোল্ড এই পর্যন্ত আসছে। আর এখানে লোডটা আছে এইখানে, এরকম এখানে এই শেয়ার ফোল্ড বেন্ডিং মোমেন্ট এইখানে আছে। এই পাশে কিন্তু কিচ্ছু নাই, খালি। তার মানে যদি কোনো একটা বিমের, ক্যান্টিলিভার বিমে যদি লোড না থাকে, তাহলে এটার এসএফডি বিএমডি হবে না, বা ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন করার সময় আমি বলবো, মনে করো তোমরা হাতে একটা স্কেল নাও, এক পাশে ধরো আর এক পাশে চাপ দাও, এক কর্নারে চাপ দাও, তাহলে কিন্তু দেখবো যে ওই পুরা জায়গাটা লোডটা নিবে। কিন্তু যদি স্কেলের মাঝখানে চাপ দাও, তাহলে ডান পাশটা কি হবে, কোনো লোড নিবে না, কিন্তু বাঁকা বাঁকা হবে। বাঁকা হবে মানে ডিফ্লেকশনটা হবে। আসলে এসে তোমার স্ট্রাকচার সাবজেক্টটা, এই তোমার কি বলে এটাকে, আমার অনলাইনে বোঝানো যে এত টাফ একটা জিনিস, সামনাসামনি থাকলে অনেক উদাহরণ দেওয়া যায়, এখানে উদাহরণ দেওয়ার কিছু নাই, আসলে বোঝানোও যায় না। এটা 250 স্ক্রিপ্ট হওয়ার। এবার এইটা আসো, নিয়মটা কিরকম আমি বলছিলাম। প্রথমে একটা বিম, এটা বিম মানে ওই যে উপরের বিমটা, এটা একটা বিম। আর এটা একটা লোড যদি থাকে, রেফারেন্স পয়েন্ট মানে যেখানে আঁকাবো ছবিটা, বিমের মধ্যে এই ফোর্সটা আছে উপরের দিকে, তাহলে এটা আপওয়ার্ড হবে, এরকমই হবে। আর যদি নিচের দিকে থাকে তাহলে এরকম হবে, রেফারেন্স পয়েন্ট থেকে। এইটা এখানে তাই আছে, দেখো তুমি, এই যে প্রথমে এই যে রেফারেন্স পয়েন্ট, এটা এই যে ফোর্স আপওয়ার্ড আছে, এটা আপওয়ার্ড হয়েছে, সরি এটা প্লাস হয়েছে, এই আপওয়ার্ড হয়েছে, এটা মাইনাস হয়েছে। এবার আসো, যদি এইরকম ফোর্স হয়, এরকম হয়, রেক্টেঙ্গুলার হয়, তাহলে এটা বিমে, এটা যদি হয় তাহলে এইটা হবে তোমার সামেশন করলে, এটা থেকে সামেশন করলে এটা হবে। আর যদি নিচের দিকে থাকে সামেশন এরকম হবে। এটা প্লাস না, উপরের দিকে আছে, এই জন্য উপরের দিকে উঠতেছে সে। একটা মাইনাস, এই জন্য সে নিচের দিকে নামতেছে। তা এখানেও এই জিনিসটা করা হয়েছে, দেখো এখানে এটা জিরো লাইন, এটা প্লাস, এটা উপর দিকে উঠছে। উপর দিকে উঠার পরে, তারপরে আমি প্রথমে এখানে ছিলাম, তাহলে এটা আমার রেফারেন্স মান 1। তারপরে আমি উপরের দিকে উঠলাম, তাহলে এটা হলো রেফারেন্স মান 2। এবার আবার মাইনাস, এখান থেকে নিচের দিকে নামলাম, রেফারেন্স মান 3। আবার এটা আবার রেফারেন্স মান 4। এইভাবে আস্তে আস্তে এই যে টাকাইতে হবে। আচ্ছা, এই অ্যানোটেশন কি তোমরা কেউ করছো নাকি? তোমাদের মধ্যে কেউ মনে করছে, এই জন্য আমি বুঝতে পারছি না। আর ট্রায়াঙ্গুলার ফোর্স যদি হয়, তাহলে কি এটা এই 4 রকমের ট্রায়াঙ্গুলার ফোর্স হতে পারে। ট্রায়াঙ্গুলার ফোর্স যদি এরকম হয়, তাহলে এরকম হবে বেনিংম্যান ডায়াগ্রাম বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটাকে ইন্ডিকেশন করলে এটা হবে, এটাকে করলে এটা হবে, এটাকে করলে এটা হবে। কেন হবে আমি এক্সপ্লেন করে দিই। আমি বললাম প্রথমে এটা হচ্ছে প্লাস জোন, তাহলে এটা এখান থেকে প্লাসের দিকে বাড়বে, এটা প্রথম শর্ত। 2 নম্বর, এটা প্রথমে এরিয়া 0 আর এখানে এরিয়া ম্যাক্সিমাম, তাহলে এখানে স্লোপ কি হবে, স্লোপ হবে প্রথমে 0, তারপরে স্লোপ হবে ম্যাক্সিমাম। স্লোপ 0 মানে কি,
প্যারালাল টু ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। X axis. এটাও স্লোপ শূন্য, এটাও স্লোপ শূন্য। এইটা কেন হবে? এটা আপওয়ার্ড হচ্ছে, উপরের দিকে হচ্ছে, বাড়তিছে, এই জন্য এটা প্লাস হবে এবং উপর দিকে যাবে। তারপরে এখানে এসে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানেটা কি? মানে ভার্টিক্যাল এক্সিস সাথে ট্যানজেন্ট হবে। এবার আসলে এটা মাইনাস, এরিয়া মাইনাস মানে নিচে আছে, তাহলে এটা নিচের থেকে নিচের দিকে নামবে। বাট প্রথমে শূন্য হবে, তারপরে 90 ডিগ্রি হবে। এটা আসো, এটা পজিটিভ কিন্তু বড় থেকে ছোট হয়েছে। তাহলে এখানেও দেখো এটা বাড়বে পজিটিভ দিকে। বড় মানে কি? এটার স্লোপটা ওয়াই অ্যাক্সিসের সাথে আর এটা স্লোপটা এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে এইটা হলো 90 ডিগ্রি আর এটা হলো 0 ডিগ্রি। সো আমি বলছি এরিয়া যদি বড় থেকে ছোট হয়, স্লোপ হচ্ছে প্রথমে খাড়া হবে, তারপর শুয়ে যাবে। প্রথমে 90 ডিগ্রি হবে, তারপর শূন্য হবে। আর এটা হচ্ছে একই জিনিস কিন্তু নেগেটিভ জোনে আছে, তাহলে নিচের দিকে নামবে। তাহলে প্রথমে নিচের দিকে নামছে খাড়া হিসাবে, তারপরে আস্তে আস্তে হয়ে গেছে। এই জিনিসগুলা এরিয়াগুলা ইন্ডিকেশনটা তোমরা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, এইখানেই তোমরা আটকাই যাবা কিন্তু। আমার আর আজকে মনে হয় তেমন কিছুই নাই। এরিয়া ইনক্রিজ হচ্ছে এগুলো বলছি আমি মোটামুটি। আর তোমাদের ওই যে আমি শীটটা দিছি ওটার মধ্যে আছে এই জিনিসগুলা। এখন তোমাদের যে কাজটা করবা, এটা কি আর একটু ধরেন না, ওই যেটা বললাম ওইটাই আর কি। যাক, এটা মোটামুটি আজকে আর কিছু বলার নাই। তোমরা যে কাজটা করবা, তোমাদের কোনো কোশ্চেন আছে কি? না স্যার। ভেরি গুড। কোশ্চেন যদি না থাকে তাহলে তোমাদেরকে আমি গতকাল রাত্রের বেলা একটা পিডিএফ বেলা ওয়ার্ড কপিতে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি, দেখছো তোমরা? জি স্যার। রাইট। স্যার। অ্যাসাইনমেন্টটা তোমরা সবাই মিলে নিজে নিজে করবা এবং আগামী আমাকে শনিবারে 7টার মধ্যে আমাকে জমা দিবা। কিভাবে জমা দিবা? এটা ছবিটা তুলে জমা দিবা তোমাদের ক্যামেরা। এবং তোমরা সবসময় মনে রাখবা যখন একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, তখন তোমরা অ্যাসাইনমেন্টে একটার বেশি 2টা শিট করলে আমি দেখতে সমস্যা হয়। যেমন তোমরা যদি নাম্বার অফ পেজ যদি হয়, তাহলে ইন দ্যাট কেস তোমরা যে কাজটা করবা, তোমরা এটাকে কি করে একসঙ্গে জয়েন করে কি বলা হয় যেন, রার করবা, রার অথবা জিপ করবা। আর যদি একটা ফাইল বানাতে পারো, নাথিং লাইক দ্যাট। এটা করার পরে তুমি ফাইলটার নাম কি লিখবা, মানে সবাই একই জিনিস লিখবা। প্রথমে লিখবা আর C2121 অ্যাসাইনমেন্ট 1 স্টুডেন্ট নাম্বার, আর কিচ্ছু লিখবা না। মানে ফাইলের নামটাই এটা হবে। কারণ আমার বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল আসে, পরে আমি হারাই ফেলি যে কোনটা কার ফাইল। আমি ওই প্রত্যেকটা ফাইল খুলে খুলে বের করে হয়, আলাদা করতে হয়। তোমরা সবাই যখন ফাইলের নামটা দিবা, প্রথমে লিখবা C212221 মানে ফাইলের নাম, তারপরে লিখবা আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট 1, তারপরে আন্ডারস্কোর রোল নম্বর, স্টুডেন্ট নাম্বার। তাহলে আর কোনো সমস্যা? সবাই কি ক্লিয়ার? যেহেতু অনলাইনে সাবমিট জি স্যার। করবা, সফট কপি সাবমিট করবা, সো সবাই এইভাবে দিবা। অর্থাৎ প্রথমে কি দিবা, ফাইলের নামটা দিবা, প্রথমে দিবা সি, সাবজেক্ট কোডটা দিবা C2221 আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট, শর্টে লেখা অসুবিধা নাই, ASG আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট 1, তারপর আন্ডারস্কোর তোমার স্টুডেন্ট নাম্বারটা লিখবা। কত 90 কত 2020 সামথিং বা 19 সামথিং। এটা সবাই বুঝছো কিভাবে অ্যাসাইনমেন্টের নামটা দিবা? ইয়েস স্যার। আচ্ছা রাইট। এখন কথা হচ্ছে তোমাদের এখন মনে করো এমন এমন একটা সময় চলে এসছে, আমরা ক্লাস টেস্ট অথবা পরীক্ষা কি পরিমাণ নিতে পারবো আমরা নিজেরাই জানি না, এখনো আনসার্টেন এটা। অতএব আমি তোমাদের রিকোয়েস্ট করবো অ্যাসাইনমেন্ট গুলো সিনসিয়ারলি দিবা। এবং আমি একটু পর পরীক্ষাও নেবো, কয়েকদিন পরে আগামী সপ্তাহে একটা পরীক্ষা নেবো। পরীক্ষা কিভাবে নিবো? ওই অ্যাসাইনমেন্ট করার পরে তোমরা তো মোটামুটি বুঝে ফেলবা কিভাবে করতে হয়। আমি 5 মিনিট সময় দিব, তোমরা একটা ড্রয়িং করবা, করে সঙ্গে ছবি তুলে সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়ে দিবা। বা কিছু একটা, যদি তোমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিলাম আমি, এইটা যদি করো, তাহলে আরো তোমার ওই প্রবলেমটা হবে না। এইটা করার পরে আমরা একটা জটিল প্রবলেমে যাবো। আমি খুব সিম্পল প্রবলেমে গেছি, এরপরে একটা জটিল প্রবলেমে যাবো।
তা তোমরা আমাকে কোঅপারেট করবা, ইন দ্য সেন্স কোঅপারেট করা মানে অ্যাসাইনমেন্টটা ঠিক করে করবা, আর না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবা। অ্যাসাইনমেন্টের মধ্যে দেখবা সিম্পল বিম আছে এবং ক্যান্টিলিভার বিম আছে। তো তোমরা ভুল ভ্রান্তি করলে কোনো প্রবলেম নেই, এই অ্যাসাইনমেন্টে ভুলের জন্য কোনো মার্ক কাটা যাবে না, কিন্তু সাবমিট না করলে মার্ক কাটা যাবে। আমি কি বুঝাতে পারছি? তোমরা যদি অ্যাসাইনমেন্ট করো, ভুলও যদি করো, তাহলে আমরা সুবিধা হবে কি, আমি বুঝতে পারবো তোমাদের কোথায় কোথায় আটকায় গেছো। কিন্তু এরপরে যখন পরীক্ষা নেবো তখন কিন্তু ভুল করলে কিন্তু আর মার্ক কাটা যাবে। অতএব আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে অ্যাসাইনমেন্টটা কষ্ট করে হলেও একটু করো, করলে তোমরা নিজেরাই বুঝবা কোথায় কোথায় আটকে গেছো। তা আজকে আমার আর বলার কিছুই নাই। তা তোমাদের কিছু বলবা আমাকে? অলিন, Yes, sir. আচ্ছা শোনো, নেক্সট ক্লাসে আমি তোমাদের সবাইকে দেখবো। অতএব সবাই আমাকে, আচ্ছা তোমাদের ভাইদা ভাই, আমি ক্লাস টাইমে কথাবার্তা বলতে গেলে হয় কি, এমনিতে সময় কম, সাবজেক্ট জটিল, অন্য কোনো টাইমে গ্যাপ আছে আগে পিছিয়ে তোমাদের? আমি তোমার সাথে 15 আধা ঘন্টা দিয়ে কথা বলতে চাই আউট অফ দ্য ক্লাস। তা তুমি একটা সেট করে, টাইম সেট করে আমাকে বলো অলিন, বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার। কথা বলে আমি তোমার সঙ্গে বলবো আর তোমাদেরকে দেখবো না, নাহলে ফিউচারে তো আমি জীবনেও চিনবো না তোমাদেরকে। ঠিক আছে? আর তখন ফর্মাল কিছু ইনফর্মাল কিছু কথাবার্তা বলবো তোমাদের সাথে আউট অফ দ্য ক্লাস। তা আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফেজ স্যার, Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।